ধরেন এখন এই অবজেক্টগুলোকে ধরে এটা ডিলিট করে দিই। এই অবজেক্টগুলোকে ধরে আমি ট্রান্সফর্ম করতে চাই, সেই ক্ষেত্রে কতটুকু দূরত্বে ট্রান্সফর্ম করতে চাই, আমি অল্টার চেপে ধরে এতটুকু দূরত্বে ট্রান্সফর্ম করতে চাই। এখন আমি অবজেক্ট ট্রান্সফর্ম অ্যাগিন ক্লিক করলাম, তারপর দেখেন কন্ট্রোল ডি দিতে থাকলে এটা সেমভাবে, অথবা কন্ট্রোল ডি না দিলে আমি অবজেক্ট ট্রান্সফর্ম অ্যাগিনে গিয়েও আমি এটা বারবার দিতে পারি। তো আমরা শর্টকাট কিবোর্ড দিয়ে দিই, কন্ট্রোল ডি দিতে থাকলে এটা। স্যার জি বলেন। ওই যে আপনি যেটা দিছিলেন এইটা কি স্যার এই যে আপনার এই লিংক থেকে শুধু ঢোকা যাবে নাকি স্যার আমার এমনি আমার মোবাইলের ভিতরে এসে কোথাও থাকবে এটা? ওই যে কোর্স মডিউল, স্যার আমি এটা ডাউনলোড দিছি কিন্তু এটা কোথায় গেছে স্যার আমি পাচ্ছি না। ও সেটা তো মোবাইলে ডাউনলোড অপশনই পাবেন। মিস্টার চয়ন, এটা হোয়াটসঅ্যাপে দেখেন আপনার মেমোরি কার্ডে অথবা যে আপনার ফোনের অপশনে দেখেন হোয়াটসঅ্যাপ নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে পাবেন। আচ্ছা, আর এটা আপনি ওই যে আইসিটি ডিভিশনের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটেও পাবেন। আমি আপনাদের ওইখানে লিঙ্কটা দিই। দেখেন ওই যে এই লিঙ্কে গিয়ে আপনি এই কোর্স আউটলাইনটা নামাতে পারবেন। স্যার এই মেসেজ অপশন দিলে হয় না স্যার, আপনি এমনি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে এইগুলো দেবেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিলাম আপনারে, ওইখান থেকে এটা নামাতে পারবেন। স্যার আপনার মেইল অ্যাড্রেসটা একটু এখানে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এই ট্রান্সফর্ম অ্যাগিনের কাজ হলো এটাই, মূলত বারবার ট্রান্সফর্ম করা আমার, এটা হলো ট্রান্সফর্ম অ্যাগিনের কাজ। স্যার এখনো স্যার আপনি কি শিখেছেন স্যার? আলাদা কিছু শেখাচ্ছি না, যা দেখাইছি এই পর্যন্ত ওইটা নিয়ে কাজ করতেছি। না স্যার আপনি এই যে দেখে স্যার পিডিএফ ফাইল থেকে স্যার আপনি কি দেখে যেন শুরু করলেন কাজ? হ্যাঁ, মানে এই পিডিএফ ফাইল থেকে কোন অংশটা আমরা পারতেছি না সেটা নিয়ে কাজ করতেছি। স্যার এটা হলো কোন অংশ স্যার পিডিএফ ফাইলের? প্রথম দ্বিতীয় নাম্বারটা, দ্বিতীয় নাম্বারে আমরা করতেছি এখন। দেখেন ট্রান্সফর্ম অ্যাগিন অ্যাডভান্স পাথ অপশন দেয়া আছে ওইটা। আচ্ছা, এই হলো ট্রান্সফর্ম অ্যাগিনের কাজ। মাহবুব ভাই, জি বলেন। একটার পর একটা যখন আনলেন ওটা মানে সিরিয়ালে কিভাবে দিলেন? সেটাই তো ট্রান্সফর্ম অ্যাগিনের কাজ। দেখেন ওই যে একটার পর একটা সিরিয়াল ওয়াইজ আসবে, এই যে। মানে ফার্স্টে আমি একটা নিচ্ছি তাই না, এরপরে কি করছেন? তারপরে যে অল্টার ধরে একটা কপি করতেছি, হ্যাঁ, কপি করে আমি এইখানে রাখলাম এতটুকু দূরত্বে। পরবর্তীতে আমি ট্রান্সফর্ম অ্যাগিন দিলে এইটা যতটুকু দূরত্বে আসছে অবজেক্ট, এইটার চেয়ে ঠিক ততটুকু দূরত্বে আরেকটা অবজেক্ট তৈরি হবে, আরেকটা অবজেক্ট ট্রান্সফর্ম হবে। দেখেন অবজেক্ট ট্রান্সফর্ম অ্যাগিন, দেখেন। তো এটাই আমি শর্টকাটে করতে পারি কন্ট্রোল ডি দ্বারা। কন্ট্রোল ডি দিতে থাকলে এটা অটোমেটিকলি আমার ওইখানে আর যেতে কন্ট্রোল হবে। জি না ডি? ডি ডি। দেখেন ট্রান্সফর্ম হইতেছে। বা ওই যে এটা তো আমি হরিজেন্টালি করলাম, ভার্টিক্যাল করতে চাইলেও সেমভাবেই একটা অবজেক্টেই আপনি বারবার ট্রান্সফর্ম করা। আচ্ছা, তারপর যে অপশনটা আছে এটা হলো অ্যাভারেজ পাথ। অ্যাভারেজ পাথের অপশনটা হলো আপনি একটা লাইন ড্র করছেন, এখানে আর একটা লাইন ড্র করছেন। এখন আপনি চাচ্ছেন যে এই কর্নারটা এটার সাথে মিশাতে,
এইটা আর এটা একসাথে রাখতে, কর্নার দুইটা জয়েন করবেন আপনি, সেই ক্ষেত্রে আপনি টেনে নিয়ে জয়েন করতে হবে। অথবা দেখেন এইখানে ক্লিক করলাম, শিপ ধরে এইখানে ক্লিক করলাম, তারপর রাইট সাইডে ক্লিক করলে জয়েন, তো এই দিকটা একটা লাইন তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এইটা এখানে এসে জয়েন হবে। সেই ক্ষেত্রে আমার প্রথমেই দুইটা সিলেক্ট করতে হবে, তারপর অ্যাভারেজে ক্লিক করতে হবে বোথ। দেখেন দুইটা আমার একসাথে তৈরি হয়ে একসাথে চলে আসলো। এখন আমি এটা চাইলে জয়েন করতে পারি, দুইটা একসাথে জয়েন হলো। তো অ্যাভারেজের পাতের অপশন এটাই যে আসলে দুইটা একসাথে জয়েন করবে, দুইটা একসাথে নিয়ে আসবে, কিন্তু জয়েন হবে না। দেখেন আমি চাচ্ছি যে দুইটা কর্নার একটা সেন্টার পয়েন্ট আসবে, সেই ক্ষেত্রে দুইটা কর্নার সিলেক্ট করলাম, রাইট সাইডে ক্লিক করে অ্যাভারেজে আসলাম, দুইটা কর্নারই একত্রে হয়ে গেছে আমার এখানে যে দুইটা কর্নার, বা আমি এই দুইটা কর্নার চাচ্ছি, সেই ক্ষেত্রে এই দুইটা কর্নার সিলেক্ট করে আচ্ছা, তারপর যে অপশনটা আছে আপনার আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোকটা হলো তো দেখেন এইটার আমার অবজেক্ট, দেখেন এই যে এই স্ট্রোকটা, এখন দেখেন স্ট্রোকে যে সাইজটা আছে আমি এটা ছোট করি, এখন 4 পয়েন্ট আছে, এটা ছোট করি অবজেক্টটা, স্ট্রোকের সাইজ দেখেন 1.3 আসছে, বড় করি, স্ট্রোকের সাইজ এখন 6 পয়েন্ট আছে। এই যে আমার এই অবজেক্টটাই ছোট বড় করতে গেলে আমার স্ট্রোকটা পরিবর্তন হচ্ছে, তো সেটা যেন না হয় এটা আমি শেপ মোডে নিয়ে আসতে পারি এই স্ট্রোকটাকেও। সেই জন্য আমি অবজেক্ট এক্সপান্ড, তারপর ফিল এবং স্ট্রোক ঠিক চিহ্ন দেওয়া আছে, আমি ওকেতে ক্লিক করলাম, তারপর আনগ্রুপ করলে আমি দেখতে পারবো যে এটা এখন এটার স্ট্রোক নাই। দেখেন স্ট্রোক থাকলে স্ট্রোক কালারে থাকতো, স্ট্রোক কালার এখন নাই, এটা এখন অবজেক্টে পরিণত হয়েছে। দেখেন এটা চাইলে আমি কার করতে পারতেছি, স্যার আরেকবার রিপিট করুন তো এটা একটু। এই দেখেন এটা স্ট্রোক এখন, তো স্ট্রোকেও কালার আছে। তো তারপর আমি অবজেক্ট এক্সপান্ড করলে এটা ফিল এবং স্ট্রোক আছে, দেখেন দুইটাই এক্সপান্ড হইতেছে, কিন্তু এখানে আমি যখন ফিলটা তুলে দিই, স্ট্রোকটা জাস্ট স্ট্রোকটা এক্সপান্ড করি, সেই ক্ষেত্রেও কিন্তু দুইটাই হবে, কারণ স্ট্রোক এক্সপান্ড হয়ে গেলে এখানে শুধুমাত্র ফিলটাই থাকবে আলাদা। তো দুইটাই থাকুক, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করি, দেখেন এটা এখন আর স্ট্রোক নাই, এটা শেপে চলে আসছে, ফিল কালারে চলে আসছে, এটাও ফিল কালার, দুইটাই আমার শেপে চলে আসছে। আমি আলাদা করি, দেখেন দুইটাই আমার শেপ। শেপের যা যা করতে পারতেছি আমি এটা তা করতে পারতেছি। এটা ছিল পূর্বে স্ট্রোক, এখন শেপে পরিণত হয়েছে, এটাই হলো আউটলাইন স্ট্রোক। স্ট্রোকটাকে আউটলাইনে নিয়ে আসা। তারপর অফসেট পার্টটা জানেন কিভাবে অ্যাড অ্যাঙ্কর করতে হয়, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হয়, মাইনাস করতে হয়, সেটাও জানেন। আরেকটা হলো ডিভাইড অবজেক্ট বিলো, এটার কাজটা ওই যে আপনারা ডিভাইড অপশনে গিয়ে আমরা করতে পারি। ডিভাইড অপশনে আমরা এই লাইনটা রেখে তৈরি করে তারপর পুরোটা সিলেক্ট করে ডিভাইড, তারপর আনগ্রুপ, এখন আমার আনগ্রুপ করে এটাকে ব্যবহার করতে হচ্ছে। তো এই অপশনটা আমি অবজেক্ট থেকে করতে পারি, যেমন ধরেন
আমি একটা লাইনই তৈরি করি জাস্ট। আমি জাস্ট উপর অংশটাই সিলেক্ট করলাম, করে অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলো ক্লিক করলাম। করলে দেখেন এটা আর আনগ্রুপ করার প্রয়োজন পড়তেছে না, এটা অটোমেটিকলি আলাদা কালার আলাদা হয়ে যাচ্ছে। এরকমভাবে দেখেন এই স্টারটারও এই অংশটুকু আমি আলাদা করতে চাই, সেই ক্ষেত্রে আমি অনেকগুলো অপশন ব্যবহার করতে পারি। তো আমি প্রথমে আসি আপনার ইরেজার টুলে, সিজার টুলে এসে এখানে ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করলাম, করার কারণে দেখেন এই অংশটুকু আলাদা হয়ে গেছে। আচ্ছা, আবার নাইফ টুলে আসলাম, এসে এইখানে ধরে শিপ ধরে টান দিলাম, পুরোটা সিলেক্ট করে নাইফ টুলে আসলাম, এসে শিপ ধরে এইখান থেকে টান দিলাম, এটা আলাদা হয়ে গেছে। তারপর আবার দেখেন আমি যখন ইরেজার দিয়ে কাজ করি তো এটা একটু প্রবলেম হলো যে ছোট করে নেই, ছোট বড় করার জন্য ব্র্যাকেট ইউজ করতে পারেন, ছোট করে নেই। তো এটা যেদিকে টান দিব আমি এদিক পুরো অংশটুকু মুছে যাবে, ও যে এরিয়াটুকুতে পড়বে পুরো এরিয়াটা মুছে যাবে। আরেকটা অবজেক্ট অন্যভাবে আমরা এটাকে আলাদা করতে পারি, সেটা হলো লাইন টুল দ্বারা এভাবে সিলেক্ট করে তারপর পুরো অপশনে এসে ডিভাইডে ক্লিক করতে পারি। ডিভাইডে ক্লিক করলে তারপর আমার আনগ্রুপে ক্লিক করতে হবে, তারপর আলাদা। তো দেখলেন যে অনেকভাবে আলাদা করতে পারি ডিভাইড অপশনে আসা। আরেকটা হলো যে আমি একটা অবজেক্ট তৈরি করলে আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে যেটা অনেক ইম্পর্টেন্ট, গ্রিড তৈরি করা। গ্রিড তৈরি করব, তারপর ওই অনুসারে আমরা লোগোটা সাজাবো এখানে, তাহলে লোগো রেশিও ঠিক থাকবে। তো আমি অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করলে কয়টা রো কয়টা কলাম চাই, এখন দেখেন 2টা রো 1টা কলাম, কলাম বাড়াই 2টা রো 2টা কলাম, 3টা রো 3টা কলাম 2টা রো, এই 1 2 3টা কলাম আর এই 1 2টা রো। দেখেন এইভাবে আমি বাড়াতে বা কমাতে পারি। তো দেখেন এই পুরোটা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দেখেন এইখান থেকে এইভাবে লাইন টানি, এখান থেকে এইভাবে লাইন টানি, লাইনগুলোর কোনো কালার নেই, আমি কালার দিয়ে যেন দেখতে পারি। কন্ট্রোল ওয়াই দিই, এদিক থেকে লাইন টানি,
এদিক থেকে লাইন টানলাম, এদিক থেকে লাইন টানলাম, তারপর এদিক থেকে লাইন টানলাম। কন্ট্রোল ওয়াইতে ক্লিক করি। এই লাইনগুলো কালার নাই, দেখেন লাইন আছে কিন্তু কালার নেই, তবে লাইন এখানে আছে। পুরোটা সিলেক্ট করলে আমি দেখতে পারবো যে লাইন তৈরি করা। পুরোটা সিলেক্ট করে স্টক কালার আমি নান করি। এখন দেখেন, এখন আমি যখনই ওই লাইনগুলোতে ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করব, তো এইখানে যে অপশনগুলো আছে সবগুলো ডিভাইড হয়ে যাবে। দেখেন দেখেন এই যে এই অংশটুকু আলাদা হয়েছে, এটা আলাদা। এই লাইনটা যেখানে পড়ছে এখানে আলাদা হয়ে গেছে। তারপর দেখেন আবার আমি এটা সিলেক্ট করলাম, করে আবার যখন আমি অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করলাম, দেখেন এই অংশটুকু আর ওইটা আলাদা হয়ে গেছে। দেখেন দুইটা আলাদা অবজেক্ট। দেখেন আমি কালার চেঞ্জ করলে দেখতে পারবেন। সেম ক্ষেত্রে যেগুলোকে ধরে অবজেক্ট পাথ টিপেচ অবজেক্ট ভিলো হইতেছে না, কারণ হলো এটা একাধিক অবজেক্টে পড়ে আছে, সেই জন্য এটা আমি আলাদা করে দিই। যেটা ডিভাইড করবে এটার মধ্যে এসে পড়ে গেছে। দেখেন এখন এই অংশটুকু এবং ওই অংশটুকু আলাদা। তো ওই যে আমি এই লাইনটাও আলাদা করতে চাই, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলো, তাহলে দেখেন এইগুলো আলাদা। এই অংশগুলো আমার আলাদা প্রতিটাই। বুঝছেন, এটাও অন্য ওয়েতেও করতে পারবেন, কিন্তু ডিভাইড অবজেক্টও করতে পারবেন। কোনো গ্রুপ বা আনগ্রুপ করা ছাড়াই আপনারা ডিভাইড অবজেক্ট করতে পারবেন। এটা করে দেখানোর কারণ এটাই যে এটা প্র্যাকটিস করা, জাস্ট যেহেতু এটা আমাদের কোর্স আউটলাইনে আছে, জাস্ট এটা প্র্যাকটিস করা, সেই জন্য আমি এইভাবে করে দেখালাম। এটা পুরোটা একসাথে সিলেক্ট করে আপনি ডিভাইড করেও করতে পারেন। আর ওই যে আমরা যে এম এর লোগোটা তৈরি করছিলাম, মনে আছে আপনাদের? ওইটা কিন্তু আসলে এইভাবে তৈরি করা পসিবল, ঠিক না? ওই যে এম ছিল অনেকগুলো, একটা এম ছিল এরকম লাইন দ্বারা। দেখাই,
আচ্ছা, এই ছিল আমাদের ওই যে প্রথম টপিকের অংশ। পরবর্তী অংশটা আপনারা ওই যে কিপিং মাস এবং কম্পাউন্ড পাথ ট্রান্সপারেন্ট, এটা আমরা আগামীকাল দেখি, কারণ আগামীকালও আমাদের যথেষ্ট সময় আছে। আজকে আমাদের ক্লাসের যে টপিক ছিল লোগো ডিজাইন সম্বন্ধে জানা, ওইটা আগে দেখি। আচ্ছা ভাই, স্ক্রিনে কি দেখা যাচ্ছে একটু পরে শোনান। জি স্যার, স্ক্রিনে দেখতে পাচ্ছি লোগো উইথ টেক্সট কন্টেন্ট ইন এ শেপ। আচ্ছা, আর এটা প্রথম যে টাইটেলটা ছিল ইনভেল, এটা অনেক পুরাতন টাইপের লোগো। আপনার আর একজন একটু পরে শোনান এখানে কি কি লোগো দেয়া আছে এবং এই লেখাটা কি। ভাই বিএমডব্লিউর লোগো আছে, মোটর কোম্পানি হার্লে ডেভিডসনের লোগো আছে। আর স্টারবাকস কপি। আচ্ছা, এই লোগোগুলো কোন টাইপের? উপরে টাইপটার নাম উল্লেখ করা আছে। এটা তো ভাই টেক্সট উইথ, মানে লোগোর সঙ্গে তো টেক্সট আছে, টেক্সট এন্ড কালারের মিক্সিং, মানে টেক্সট এন্ড সিম্বল। টেক্সট, কন্টেন্ট অ্যান্ড শেপ, ঠিক না? এই তিনটা দ্বারা লোগোটা তৈরি করা, এই লোগোগুলো তৈরি করা। এটা অনেক পুরাতন টাইপের লোগো, ইমবেল বলা হয় এটাকে। অনেক আগে এই ধরনের লোগো তৈরি করা হইতো, এখন বর্তমানে এই ধরনের লোগো তৈরি করা হয় না। ভাই বর্তমানে এটা কি টাইপের লোগো ভাই? ইমবেল। এই ভাই এই ছবিগুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয়, তাহলে ওই যে 7 টাইপের লোগো শিখতে সুবিধা হবে। জি, তো প্রতিটা লোগোকেই আসলে আপনার ক্যাটাগরি ওয়াইজ ভাগ করলে 7টা টাইপ পাওয়া যায়। এই টাইপের লোগোটাই সবচেয়ে পুরাতন, অনেক আগে ব্যবহার করা হইতো এটা। এখন লোগোগুলোর ক্ষেত্রে এটা এই টাইপটা ইউজ করা হয় না। তার কারণ হলো এখন আপনার লোগো অনেক ছোট জায়গায় ইউজ করা হয়, অনেক বড় জায়গায় ইউজ করা হয়। যেমন আপনার ফেভ আইকন, ঠিক না? এই আমরা যে আইকনগুলো দেখি আমাদের ব্রাউজারে, জি ভাই, ফেভিকন আইকন। তো এই ফেভিকন আইকনগুলো আসলে ধরেন যদি এই ইমেল লোগো দ্বারা তৈরি করা হয় এই ফরম্যাটে, সেই ক্ষেত্রে এটা দেখা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না, ঠিক না? জি ভাই। তো দেখেন এটা যে অসুবিধাটা হইতে পারে। আর বর্তমান কোম্পানিগুলোর চাহিদা দেখেন, যে অ্যাপল লোগোর হিস্টোরিটা দেখেন আপনারা। প্রথম তারা এই লোগো তৈরি করছিল, প্রথম লোগোটা দেখতে পাচ্ছেন, একদম প্রথম 1976 সালে। এটা লোগো না ভাই, পোস্টার? তখন তো আর এত উন্নত প্রযুক্তি ছিল না তখন। এখন যেমন আমরা ফটোশপ এবং বিভিন্ন যে ডিজিটাল যে সফটওয়্যার পাচ্ছি, তখন তো আর এগুলো ছিল না। ছিল না। তখন তো তারা ডিফারেন্ট সিস্টেমে করতো। জি, ডিফারেন্ট সিস্টেমে করতো। আর তখনকার ওই যে লোগোগুলো অনেক ব্যবহারও ছিল না এরকম, এখন যেরকম সব জায়গায় লোগো ইউজ করা হয়, ঠিক না? জি জি, যেমন ওয়েবসাইটে বিভিন্ন ল্যান্ডিং পেজে আমরা যেগুলো ইউজ করি, তখন তো আর এগুলো ছিল না। ছিল না, তখন জাস্ট একটা লোগো ছিল, একটা মার্ক ছিল, ট্রেডমার্ক, এটা দ্বারাই তারা চলতো। এইটা সব জায়গায় ব্যবহার করতে হবে, সব জায়গায় এরকম ছিল না। তো দেখেন কত কিছু দেয় এটাতে, টেক্সট, কন্টেন্ট, তারপর শেপ,
সবই দেওয়া আছে এটাতে। এটা হলো অনেক ওল্ড টাইপের লোগো বলা হয় এই জন্যই, কারণ বর্তমান লোগোগুলো সিম্পল। দেখেন এই যে তারা যে আসছে অপশনে দেখেন এখন সবচেয়ে সিম্পল কারেন্ট আছে এটা। তারপরের লোগোটাও দেখেন, এটা অনেক সুন্দর কালারফুল লোগো। অনেক কালারফুল লোগো এটা। কালারফুল হলেও এটা সব জায়গায় আসলে ব্যবহার করা যাবে না। যেমন আপনার একটা ইনভয়েস, সেটা এক কালারের একটা ইনভয়েস আপনি নিলেন, আপনার ইনভয়েসটা এক কালারের, সেই ক্ষেত্রে আপনি যখন এই লোগোটা ব্যবহার করবেন তখন আর আপনার ওই যে ইনভয়েসটা এক কালারে প্রিন্ট করতে পারবেন না, 4টা কালারই লাগবে আপনার। আবার দেখা যাচ্ছে যে এটা যখন ফটোকপি বা অন্য কিছু করা হবে তখন আর এটার, কারণ কালার এটার থাকবে না, এই কালার নষ্ট হয়ে গেলে এটার এই লোগোটা দেখতে গ্রে স্কেল টাইপে চলে আসলে এই লোগোটা দেখতে আর ভালো লাগবে না, হিজিবিজি দেখা যাবে। এখন জাস্ট ভালো লাগে এই জন্য কালার কম্বিনেশনটার জন্য ভালো লাগতেছে। তো এই জন্য লোগো আসলে যত সিম্পল হওয়া যায়, যে এখনকার এসে দেখেন 1977-এ যদি এত গর্জিয়াস থাকে, 2020-এ আইসা বর্তমানে অবস্থা দেখেন কত সিম্পল, ঠিক না? দিন দিন তো আরো গর্জিয়াস হওয়ার কথা ছিল। জি স্যার, উল্টাটা হইলো কেন স্যার? আগে গর্জিয়াস হলে এখন সিম্পল হয়ে গেল। কোম্পানির মনে হয় লস হইতেছে, ঠিক না? কোম্পানি লস। আগে এদের ব্যবসা বাণিজ্য ভালো ছিল, অনেক কালারফুল ছিল। এখন ভাই আগে হচ্ছে কি ডাইরেক্ট মনে করেন আপেল গাছটা সহ সবকিছু দেখাইছে বুঝছেন, আর পরে যখন ওদের অবস্থা খারাপ হয়ে গেল পরে আপেল কোর থেকে খাইয়ে দিয়ে দিছে ভাবছি। ইঁদুরে সাইড থেকে খাইয়ে দিতে, বুঝছেন বিপ্রজিৎ? পরে 2007 সালে তো আপেল কাইতে ভিতরের থেকে বিচি টিচি বাইর করে নিয়ে গেছে আর কি, মাঝখানে দেখছেন একটা দাগ দিয়ে দিছে। আর বর্তমানে আসলে আপেল রোদে থাকতে থাকতে শুটো হয়। হ্যাঁ, কালার নাই কোনো ভাই। সেটাই, মানে কোম্পানি আরো হাইলাইট হওয়ার কথা ছিল। আমরা কোম্পানির মালিক হলে তো এরকম করতাম না। আগে ছিল 7টা কালার, এখন আমাদের কোম্পানি মানে সারা বিশ্বে এত পপুলার একটা কোম্পানি, যেটা কিনা লাক্সারি টাইপের কোম্পানি, সবাই ব্যবহার করে। যেমন কোম্পানির তো চালানোর অনেকগুলো নীতি থাকে, মানে তারা কোন টাইপের প্রোডাক্ট ইউজ করবে, কোন ক্যাটাগরির লোকরা ওই প্রোডাক্টগুলো আসলে গ্রহণ করবে, কাদের জন্য এই প্রোডাক্টগুলো বানানো হইবে মূলত। যেমন ওই যে অ্যান্ড্রয়েড দেখেন, আপনি মনে করেন যে 2000 টাকার সেইটাও আপনি পাইতেছেন, ঠিক না? সবার জন্য সহজলভ্য করে দিছে অ্যান্ড্রয়েড, সব ধরনের ইয়েতে আপনি এটা ব্যবহার করতে পারতেছেন। আর ওই যে অ্যাপল, তারা ওই যে এটা ধরে রাখছে এই কারণে যে তাদের ওই যে কোয়ালিটিটা যেন নষ্ট না হয়, এটার যে তার আউটপুটটা, ওই আউটপুট যেন নষ্ট না হয়, সেই জন্যই কিন্তু আসলে গুগলের দিক থেকে গুগল ভালো অনেক, ওদের ব্যবসা নীতিটা। গুগল যা ইনকাম করে অ্যাপলও কম ইনকাম করে না, কারণ ওই যে তাদের ব্যবসা নীতিটা ধরনটা চেঞ্জ। তারা ওই যে সবাই নিয়ে ব্যবসা করতে চায় না, শুধুমাত্র যারা এলিট শ্রেণী আছে তাদের নিয়ে বিজনেস করতেছে তারা। আর ওনারা এলিট শ্রেণী নিয়ে যে প্রফিটটা পাচ্ছে, এদিক দিয়ে গুগলও কিন্তু ওই যে অ্যান্ড্রয়েডও কিন্তু সেমই প্রফিটই পাইতেছে, কিন্তু তাদের ওই যে ইউজার সংখ্যা অনেক বেশি। যে কেউ চাইলেই আপনার 2000 বা 2500 3000 টাকার মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস নিতে পারতেছে, সহজলভ্য প্রোডাক্ট যেটা বলা যায়। তো কোম্পানি কিন্তু দিন দিন লস দেয় নাই, এই কারণে আসলে তাদের অবস্থা এরকম হয় নাই, যে আগে এরকম ছিল এখন এরকম হয়েছে। এটা হলো যে আপনার সব জায়গায় যেন ব্যবহার করা যায় সবভাবে, আলাদা মানে কোনো একটু চেঞ্জ আনতে হয় না, যেন লোগোটার জন্য যেন চেঞ্জ আনতে না হয় কোনো কিছুতে, সেজন্য এটা। স্যার একটা কথা বলি, যে বলেন। আনটপিক, এই টপিকের সাথে মিল না, যে অ্যান্ড্রয়েডের কথা বললাম তো এজন্য। তো আমার মতো কাস্টমার যদি অ্যান্ড্রয়েড কোম্পানি পায়, ওরা তো মনে করেন যে ওদের ব্যবসা পাতি গুটায় টুটায় চলে যাওয়া লাগবে দেশ থেকে। কেন? আমি আজকে থেকে 6 বছর আগে একটা অ্যান্ড্রয়েড কিনছি স্যার, এখনো তালা আজকে সেরকমই আছে, কিছু হয়নি। ও না, অ্যান্ড্রয়েড কোম্পানির তো গুগলের যেই সবচেয়ে মানে
অদৃশ্য যে ইয়াটা ছিল তাদের, মানে আইডিয়াটা ছিল যে এরকম একটা প্রজেক্ট নিলে আমাদের ভবিষ্যতে খুব ভালো হবে। এর মধ্যে গুগলের সবচেয়ে ভালো সাফল্য পাইছে অ্যান্ড্রয়েড দ্বারা। আর অ্যান্ড্রয়েডের যে লাভটা নেয় তারা ওই যে অ্যাডের মাধ্যমে নেয়। আপনি ওই যে আর ওইটাই বলতেছি যে অ্যান্ড্রয়েড মোবাইল এখন সবার হাতে হাতে, কিন্তু আমার মতো কাস্টমার হইলে অ্যান্ড্রয়েড কোম্পানি বাড়ি যাবে। না, এই যে দেখেন অ্যান্ড্রয়েড কোম্পানি কিন্তু ঠিকই লাভ করতেছে, হয়তো ওই যে ফোন কোম্পানি বা আপনি যেই ফোনটা চালাইতেছেন ওই ব্র্যান্ডের কোম্পানি হয়তো সেটটা তারা ভালো বিক্রি করতে পারতেছে না, কিন্তু অ্যান্ড্রয়েডকে তো আপনি যে চালাচ্ছেন প্রফিট দিতেছেনই, কারণ আপনি যখনই নেটের সাথে কানেক্ট হইতেছেন তখনই কিন্তু তারা আপনার কাছ থেকে প্রফিটটা নিয়ে নিতেছে। জি স্যার। আপনি ওইখানে তাদের এখানে অ্যাড হইলেই আপনি এখন নাই কানেক্ট, তাতে কি হয়েছে, যখন কানেক্ট হবেন তখনই তারা আপনার কাছ থেকে প্রফিটটা নিয়ে নেবে। তাদের যেই অ্যান্ড্রয়েড কোম্পানির প্রথম মানে অ্যান্ড্রয়েড মার্কেটে আসে আপনার ক্যামেরার জন্য, ডিএসএলআরের জন্য। তারপর এটা অ্যান্ড্রয়েড যখন প্রথম আসলো তখন তো প্রচুর চাহিদা ছিল। তারপর এটা ফোনে অ্যাপ্লাই করে এবং এতে সবচেয়ে অনেক সাফল্য পায় তারা। এখনও পর্যন্ত এদের কেউ টপ পাইতে পারে নাই। অন্য আরও যেই অপারেটিং সিস্টেম আছে মোবাইলের জন্য এদেরকে কেউ টপ পাইতে পারে নাই, আর পারবেও না ভবিষ্যতেও। তার প্রথম নেট চালানো শুরু করি হচ্ছে নোকিয়া ফোন দিয়ে, বাটন ফোন। জি, তারপর একটা সিম্বিয়ান ফোন দিলে মামা গিফট, সেটা চালালাম। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড থেকে গুগলের প্রফিট অনেক, গুগল অনেক ইনকাম করে এখান থেকে। কারণ আপনি দেখেন একটা অ্যাপস নামাইলেই ওইটাতে ওপেন করার আগে বিজ্ঞাপন চলে আসে, ঠিক না? শুধু জি, নেট স্যার। কানেকশনটা পাইলেই হয়েছে। হুম। আর ইউটিউবের মতো এত শর্ত থাকে না যে এইরকম হইতে হবে ওইরকম হইতে হবে, জাস্ট আপনি ঢুকলেই দেখবেন যে ঢুকার আগেই অ্যাড শুরু হয়ে গেছে। তো ইউটিউবে এখন অ্যাড অনেক, যেগুলা 10 মিনিটের থেকে বেশি বড় ভিডিও। গত কয়েকদিন আগে একটা আপডেট দেখলাম ইউটিউবের, যে তাদের মনিটাইজেশনে তারা কিছু পরিবর্তন আনছে। 10 মিনিটের উপরে ভিডিও হইলে মাঝখানে অনেকগুলো অ্যাড হবে। হুম, আসলে এখন দেখেন মানুষে আগে আমাদের দেশে ফেসবুক বেশি ইউজ করতো, এখন কিন্তু এভারেজে দেখা যায় ইউটিউবে সবচেয়ে বেশি ইউজ করে, ঠিক না? জি স্যার। ইউটিউব আবার একটা সময় ছিল ফেসবুক চিনতো না বাংলাদেশ, সেটা হচ্ছে 2005-6। এখন মানুষ অনেক ইউটিউব ইউজ করে, আবার দেখা যাচ্ছে যে টিভি মিডিয়াগুলো ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে এখন। জি, লাইভ স্ট্রিমিং দেয়। সব সময় ইউটিউবে তারা আপডেট দেয়। আর এইখানে ইউজারও বেশি, দর্শকও বেশি, ওই আপনার নর্মাল টিভিগুলো থেকে এখানে বেশি। এখানে একটা খবর পাওয়ার পরে সাথে সাথে টিভিতে দেখা কারে কইব, ঘরে বসে রইছে কারে আর শোনাইব মতামতটা ওই খবর সম্বন্ধে। তো যদি ইউটিউব থেকে দেখে বা ফেসবুক থেকে দেখে তো নিজে তো কমেন্ট করার অপশন পাইতেছে। শেয়ার তো আছেই। মন মতো না হইলে ওইখানে কমেন্ট করা শুরু করে দিবে, পছন্দ হইলে শেয়ার করবে। আর এইগুলো যত আপডেট হবে ততই আমাদের জন্য ভালো, কারণ এইগুলো আসলে গ্রাফিক্স রিলেটেড এই কাজ। আপনার যত আপডেট হবে গ্রাফিক্সের চাহিদা তত বাড়বে। জি স্যার। আচ্ছা, তারপর দেখেন মস্কট লোগো। ম্যাসকট লোগোটা হলো আপনার ক্যারেক্টার টাইপের লোগো। জাস্ট একটা ক্যারেক্টার থাকবে, ওই অনুসারে লোগোটা হবে। ওই ক্যারেক্টারে একটা লোগো নির্দেশ করবে একটা ক্যারেক্টার। তারপর দেখেন অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো জাস্ট শেপ দিয়ে তৈরি করা হবে। আর লোগো মূলত শেপগুলো কম্বিনেশন করে তৈরি করা হয়। অনেকগুলো শেপ থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত অনেকগুলো শেপকে তারা একটা শেপে নিয়ে আসে, একটা শেপে কাজ করে অনেকগুলো শেপকে। ভাই আপনি কি দেখাচ্ছেন কিছু কিন্তু দেখা যাচ্ছে না স্ক্রিনে। এই যে যেটা দেখাচ্ছিলাম এটা হলো ক্যারেক্টার টাইপ লোগো। জাস্ট একটা ক্যারেক্টার থাকবে লোগোতে। এটা অনেক গেম কোম্পানি এবং রেস্টুরেন্টরা এই টাইপের লোগোগুলো ইউজ করে, একটা ক্যারেক্টার দিয়ে লোগো তৈরি করে, এইভাবে ইউজ করে তারা।
তো এইভাবে লোগোর ক্যাটাগরিকে ভাগ করা হয়, যে আপনাদের যেভাবে দেখতেছেন আমরা এইভাবেই লোগোর ক্যাটাগরিগুলো ভাগ করা হয় এইভাবে। তো এটা ক্যারেক্টার টাইপ লোগো, এটা অ্যাবস্ট্রাক্ট মার্ক টাইপের লোগো। অ্যাবস্ট্রাক্ট মার্ক হলো আপনার, এটা দেখেন একটা সিম্বল, তবে একটা কনসেপ্ট থাকতে হবে এই সিম্বলটার। এই সিম্বলের পিছনে একটা গল্প বা একটা কাহিনী, এই সিম্বলের একটা মিনিং থাকতে হবে। এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো। দেখেন ওইখানে আপনারা ওই যে লোগোটা দেখতে পারতেছেন, এইটার একটা মিনিং আছে, এটা হওয়ার কারণ কি, এইটার একটা মিনিং আছে। এটা সম্ভবত অলিম্পিকের লোগো, ঠিক না? অলিম্পিকের লোগোর মতো এটা। তো প্রতিটা লোগোর পিছনে এইভাবে অ্যাবস্ট্রাক্ট লোগোর পিছনে দেখতে সিম্পল, কিন্তু এটার পিছনে একটা মিনিং থাকে বড়, অনেক বিশাল আকারে একটা মিনিং থাকে, যেটা আসলে এই লোগোগুলো নিয়ে না ভাবলে বোঝা যায় না। যেমন আমরা এর আগেও প্রথম ক্লাসেই ব্যাংক এশিয়ার লোগোটা দেখছিলাম। স্যার একটা সমস্যায় ভুগতেছি। জি বলেন। মোটামুটি বেশ কিছু কাজ তো শিখলাম, কিন্তু কি ডিজাইন করবে এটাই তো মাথায় আসে না। ডিজাইন মাথায় আসতে হলে আগে আরও অনেক শেপের কাজ করতে হবে। ডিজাইন আসলে কোনো ব্যাপার না, জাস্ট দেখেন ক্লাসগুলো একটু করতে থাকেন, ইনশাল্লাহ প্র্যাকটিস করতে করতে ডিজাইনের প্রতি খুব ভালো একটা ইয়া চলে আসবে। প্রতিদিন রাত্রে মনে করেন যে ল্যাপটপটা অন করে বসি যে একটা কিছু আজকে করব, কিন্তু করাই হয় না, মাথায় আসে না। দেখেন ওই যে ব্যাংক এশিয়া অ্যাবস্ট্রাক্ট মার্কার লোগো, এটা অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো। ওই যে এটা দিয়ে বি এবং এ বোঝানো হয়েছে, ঠিক না? ব্যাংক এশিয়া, ওই যে প্রথম এটা দিয়ে বোঝানো হয়েছে বি, তারপরে এটা আপনার তৈরি করতে পারবেন না ব্যাংক এশিয়ার লোগোটা? জি স্যার করতে পারবো, কিন্তু স্যার ব্যাংক এশিয়ার যে বাংলা ফন্টটা, এই ফন্টটা তো প্রিমিয়াম ফন্ট, এটা তো পাওয়া যায় না। হ্যাঁ, এটা প্রিমিয়াম ফন্ট তাদের। এটা আপনার হ্যান্ড রাইটিং লিখে তারপরে এটা তৈরি করা হয়েছে ফন্ট। স্যার এই ফন্টটাকে তৈরি করতে হলে পাত করে করলেই তো হয়ে যাবে। হ্যাঁ, এটা আর্টিস্ট দ্বারা প্রথম লেখাটা হ্যান্ড ড্রয়িং করছে, লেখাটা লিখছে প্রথম, লেখার পরে এটা ইলাস্ট্রেটরে এনে কাজ করছে। এটা কোনো ওইভাবে অবশ্য ফন্ট, সিমিলার একটা ফন্ট আছে স্যার, এরকম সিমিলার একটা ফন্ট আছে। হ্যাঁ ওই যে এটা অনেকটা সিমিলার হলো পদ্মা স্যার। ফন্টটা অনেকটা সিমিলার এটার। আচ্ছা দেখেন ওই যে ব্যাংক এশিয়া দেখলাম, এটার একটা মিনিং আছে, যদিও এটা জাস্ট একটা সিম্বল, কিন্তু না বললে আসলে বোঝা যাবে না যে আসলে এখানে একটা মিনিং আছে এটার। স্যার ব্যাংক এশিয়ার লোগোতে বি এবং এ বোঝাইছে না স্যার? জি, এই যে এইটুকু অংশে বি আর এইটুকু অংশে এ। তেমনি ওই যে ধরেন টয়োটাটাও দেখি এইভাবে আসলে, দেখেন টয়োটা লেখা, ওই যে পুরো এই সিম্বলটাই এখানে একটা মিনিং আছে, একটা কনসেপ্ট ওইখানে আছে, পুরো এই লেটারগুলো সবগুলো এখানে বসানো। যদিও এটা ইলিশ টুল দ্বারা করা, কিন্তু দেখেন জাস্ট 3টা ইলিশ টুল, এটা করতে পারবেন না টয়োটাটা? চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। পারা যাবে টয়োটাটা, জাস্ট 3টা ইয়া দেখেন, এটা খুব সহজ ওয়েতে করা যায়। জাস্ট একটা ইলিশ টুল নিলেন, হাইট যা ওয়াইড তার চেয়ে ডাবল হবে, তাহলে চ্যাপটা হয়ে যাবে। তারপরে এটার সেন্টার পয়েন্টটা এখানে রেখে স্কেল টুল দ্বারা শুধুমাত্র ভার্টিক্যাল স্কেল করবেন 50%, আর এটা হরিজেন্টালি স্কেল করবেন। হরিজেন্টাল স্কেল করলে দেখেন যে একদম পারফেক্ট এই মাপের হয়ে যাবে, এই লোগোটা হয়ে যাবে। তো দেখেন এই লোগোগুলোর পিছনে আসলে একটা মিনিং থাকে সবগুলো। অ্যাবস্ট্রাক্ট মার্কের লোগো হলে এই লোগোর পিছনে একটা মিনিং থাকে, যেমন যে এইটার পিছনে কিন্তু একটা মিনিং আছে, এই লোগোটা এইচ, ঠিক না? দেখতে পারতেছি। জি স্যার।
দেখেন এখানে ওর যে লোগোটার মিনিংটা দেখেন, নর্মালিভাবে আমরা এইভাবে দেখতে পাই এরকম, কিন্তু মূলত হলো এই যে বিজনেস টু ক্লায়েন্ট, এই মিনিংটা এই লোগোতে ফুটে তুলছে। তো আমরা নর্মালি এই শেপটা দেখতে পাই, কিন্তু এই শেপের পিছনে একটা কনসেপ্ট আছে, একটা হিস্টোরি আছে। এইরকম আপনার অ্যাবস্ট্রাক্ট মার্কের লোগোগুলো মূলত এটাই যে লোগো, কিন্তু এর পিছে একটা মিনিং থাকতে হবে। অ্যাবস্ট্রাক্ট সিম্বল, কিন্তু এর পিছনে একটা মিনিং থাকতে হবে, এবং মিনিংটা যেন কোম্পানিকে হাইলাইট করে ওই রকম টাইপের মিনিং। আচ্ছা দেখেন, এটা হলো ওয়ার্ডমার্ক টাইপের লোগো। ওয়ার্ডমার্ক হলো একটা কোম্পানির নামে একটা লোগো। ফেডেক্স, কোকা-কোলা, এই লোগোটা মূলত টাইপোগ্রাফি হয়, যেহেতু নাম তো টাইপোগ্রাফি বেসডই হবে, টাইপ দিয়েই করা হবে না লোগো ডিজাইনটা। পুরো একটা নামকে সে লোগোতে পরিণত করা হয়, এটা ওয়ার্ডমার্ক লোগো। তারপর দেখেন এটা লেটার মার্ক লোগো টাইপ। লেটার মার্ক হলো কোম্পানির নাম যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে প্রতিটা নামের প্রথম অক্ষরটা এনে লোগো তৈরি করতে হবে। যেমন ওই যে আইবিএম ফুল নাম জানেন আপনারা কেউ? জি জানি ভাই, জি বলেন একটু। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। হ্যাঁ দেখেন, এই যে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এই কথাটা যদি আপনার পুরো এই কথাটা দিয়ে যদি একটা লোগো তৈরি করা হইতো, তাহলে কি এটা সেন্টেন্স লেখা হয়েছে নাকি লোগো তৈরি করা হয়েছে? ঠিক না? সেন্টেন্স হয়ে যেত ভাই। হ্যাঁ, এটা লোগো থাকতো না। যেমন আপনার এসবিও, যে আমরা লোগোটা দেখি টিভির এসবিও, এটা হলো আপনার ফুল মিনিং হলো হোম বক্স অফিস। এরকম যেগুলো অনেক বড় নাম কোম্পানির, সেইগুলো ওই কোম্পানিগুলোর লোগো তৈরি করতে হলে আপনার জাস্ট নামের অক্ষরগুলো দিয়ে, নামের প্রথম অক্ষর, ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো দিয়ে আপনি লেটার দ্বারা এই লোগোগুলো তৈরি করতে পারবেন। যেমন নাসা, এসবিও, আইবিএম। জি স্যার। এটা হলো কম্বিনেশন মার্ক। এখানে আপনার টেক্সট, শেপ এবং সিম্বল সবই থাকবে। তবে ওই যে আমরা ইমেল যেটা দেখছিলাম, এটাতেও কিন্তু সবই আছে, কিন্তু এটার ইনফরমেশন ডেকোরেশনগুলো আর এটার দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট। ওটার কন্টেন্টগুলো যেভাবে রাখা হয়েছে আর এটাতে দেখেন কত সিম্পল হইতে রাখা। যদিও এখানে টেক্সট আছে অ্যাডোবে, শেপ আছে। স্যার একটা প্রশ্ন ছিল, জি বলেন। অনেক জায়গায় অনেক লেখার নিচে অনেক লোগোতে এই যে একটা আর ব্যবহার করা হয়, এটা দ্বারা কি বোঝায়? এটা মানে রেজিস্টার্ড মার্ক, মানে ওদের যে ট্রেডমার্ক ওটা রেজিস্টার্ড করা, সেটা রেজিস্টার্ড ট্রেডমার্ক, সেটা বোঝায় আর দ্বারা। হ্যাঁ, মানে ওই যে আপনি যদি কোনো কোম্পানির লোগো ইউজ করতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এটাকে ট্রেডমার্ক করে নিলে পরবর্তীতে এই লোগোটা কেউ ব্যবহার করতে পারবে না কোনো কিছুতে। ব্যবহার করলে আপনি ওনার নামে মামলা করতে পারবেন। এটা করতে হবে আপনার ওই যে আগারগাঁও অফিস আছে বাংলাদেশের সরকারের যে অফিস, ওইখান থেকে ট্রেডমার্ক করতে হয়। আপনি একটা লোগো নিয়ে যাবেন, ওই লোগোটা ওনাদের নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজে জমা দিবেন। জমা দেওয়ার পরে কপিরাইট হিসেবে তারা এটাকে নিয়ে নেবে, তখন এই লোগোটা আর অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারবে না। আর ওইটাই হলো ওইটার সিম্বল, যে রেজিস্টার্ড মার্ক ওইটা। যেমন প্রাণের লোগো আপনি চাইলে আর ব্যবহার করতে পারবেন না। আপনার কোনো প্রোডাক্টে যদি প্রাণের লোগো দিয়ে ওইখানে আপনি নিচে লেখা দেন জীবন, কোম্পানির নাম দিলেন জীবন, আর লোগোর ওই যে প্রাণের ওই শেপটা দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার কোম্পানি মামলা খাবে পুরোপুরিভাবে। প্রাণ কোম্পানি মামলা করতে পারবে আপনার নামে ওই তাদের ট্রেডমার্ক ব্যবহার করার লাগা। তো এটা হলো যে রেজিস্ট্রেশন মার্ক। তো এখানে দেখেন টেক্সট, সিম্বল এবং কন্টেন্ট সবই এখানে দেয়া আছে, কিন্তু যে কত সিম্পলভাবে করা, দেখেন অনেক সিম্পলিভাবে এটা তৈরি করা হয়েছে।
অ্যাডোব দেখেন, টেক্সট আছে, সিম্বল আছে, ফন্ট আছে, সবই আছে এখানে। তারপর সিম্বল অনেকগুলো তৈরি, অনেক কিছু এখানে মিক্স করা, সেই জন্য এটার নাম হচ্ছে কম্বিনেশন মার্ক। পিক্টোরিও মার্ক জাস্ট একটা আইকন, একটা আইকনে একটা লোগো, গ্রাফিক্স বেসড আইকন। তবে এখন সবচেয়ে পপুলার আছে এই যে এই আইকন বেসড লোগোগুলোই অনেক পপুলার, কিন্তু ওই যে আপনারা কোম্পানি অনুসারে এই 7টা গ্রেডে তৈরি করতে পারবেন। টোটাল এখন এই আমরা যেই কটা লোগোর গ্রেড দেখলাম সবগুলো লোগোকে এই একটা শেপে নিয়ে আসতে পারি আমরা। মানে এখন যে কোনো লোগো দেখলে আমরা এটাকে আলাদা করতে পারবো যে এটা কোন টাইপের লোগো। তো লোগো তৈরি করার ক্ষেত্রে আমাদের যে দিকটায় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো সিম্পল। লোগো কত সিম্পল তৈরি করতে পারিস, আরেকটা হলো লোগোটা তৈরি করার সময় শেপগুলো যেন হাইলাইট থাকে, বোঝা যায়। যত ছোট করি বা যত বড় করি এটাতে যেন কোনো ইফেক্ট না পড়ে, এবং লোগো যত সিম্পল করা হবে ততই কিন্তু লোগো দেখতে ভালো দেখা যাবে। যতই সিম্পল করা হবে লোগো ততই ভালো হবে। কালার বা টাইপ পেজ দ্বারা লোগো যত সিম্পল করা যায়, কিন্তু ওই যে সিম্পল হলো যেন মিনিং থাকে এটার। আরেকটা হলো অরিজিনাল হতে হবে। অরিজিনাল বলতে এটাই যে আপনি কোনো অংশ থেকে যেন কিছু কপি না করেন। সেই ক্ষেত্রে ধরেন আপনি যে অ্যাপলের এই দিকটায় কাটা আছে, আপনি অন্যদিকে কেটে দিলেন, এরকম ভাবে না। আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দ্বারা একটা লোগো তৈরি করবেন, নিজের আইডিয়া দ্বারা একটা লোগো তৈরি করবেন, যেন অরিজিনাল হয় লোগোটা। আর অরিজিনাল হলেই আপনার লোগোটা যখন পাবলিশ হবে, জনগণের কাছে যখন আসবে, তখন তাদের মনে থাকবে বেশি। কিন্তু ওই যে আপনি অ্যাপলের কাটার লোগোটা এটা যদি একটু অন্যরকম করেন, সেক্ষেত্রে আপনার লোগোটা দেখলে মানুষের ওই যে অ্যাপল কোম্পানির কথাই মনে পড়বো। আপনার যে লোগো তৈরি করছেন ওইটার কথা মানুষের মনে থাকবে না, কারণ ওইটাই সবসময় দেখে মানুষের। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো এটা সাইজটা ছোট বড় করলে যেন ওইটার শেপ কন্টেন্টগুলো কোনো বুঝতে অসুবিধা না হয়, এই দিকটায় খেয়াল রাখতে হবে। যেটা যত ছোট করি বা যতই বড় করি, এটা হোক আমার কলমের মধ্যে প্রিন্ট করব অথবা বড় কোনো ব্যানারে প্রিন্ট করব, যেন ইউজাররা সহজেই বুঝতে পারে এই লোগোতে কী কী শেপ আছে, কী কী কন্টেন্ট আছে, সেটা যেন বুঝতে পারে ইউজাররা। এইভাবে তৈরি করতে হবে লোগো। আচ্ছা, আর একটা স্ক্রিন শেয়ার করতে হচ্ছে স্যার। জি করেন। স্যার এটাকে কি বলে? ইউটিউবে ভিডিও দেখার সময় দেখেন না যে ফলো মি অন টুইটার, এটা আসে এবং আবার চলে যায়। এটা হলো লোয়ার অথবা থার্ড বলা ফলো মি হয়। অন ইনস্টাগ্রাম, এরকম আসে। তো এটাকে কি বলে স্যার? লোয়ার থার্ড বলা হয় এটাকে। এটা আমাদের গ্রাফিক্সেরই অন্য আরেকটা পার্ট, যেটাকে বলা হয় মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সের পার্ট এটা, এটার নাম হলো লোয়ার থার্ড। এই যে ইউটিউবে স্যার এটা আমি এটা ক্রিয়েট করলাম, দেন এটাকে ওই যে আপনার অ্যানিমেশনে রানিং করার জন্য কি ওই আফটার ইফেক্ট ইউজ করতে হয়, তাই না? জি, আফটার ইফেক্ট দিয়ে এটাকে অ্যানিমেশন করতে হবে। এটা একটু বৃহৎ পার্ট আর কি বলা যায়, অ্যানিমেশন সেক্টর। তো এটা মানে গ্রাফিক্সে এটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট। তারপর অ্যানিমেশনটা একটু ধরেন অ্যাডভান্স লেভেলের, 3D আরও অ্যাডভান্স লেভেলের। 3D মানে ধরা যায় যে অনার্স এরকম টাইপের আর কি। তো আপনি যখন অ্যানিমেশনে যেতে হলে আপনার অ্যানিমেশনে, সেই ক্ষেত্রে আপনার সবার আগে দরকার হলো গ্রাফিক্স, তারপর অ্যানিমেশন। গ্রাফিক্স না জেনে, ফটোশপ ইলাস্ট্রেটর না জেনে আপনি আফটার ইফেক্টে কাজ করতে পারবেন না, কারণ ওইখানে কিছু ড্র করার অপশন নাই। জাস্ট অ্যানিমেট করতে পারবেন অবজেক্টগুলোকে, আর অবজেক্টগুলো ড্র করতে হবে আপনার ফটোশপ বা আফটার ইফেক্টে। ফটোশপ আর আফটার ইফেক্ট শিখে আপনারা চাইলে অনেকে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে অনেকে ইউটিউবার হইতে পারেন বা কার্টুন তৈরি করে ইউটিউবে দিতে পারেন, বাচ্চাদের কার্টুন।
2D কার্টুনই আপনি আপনার ইফেক্ট দিয়ে তৈরি করতে পারবেন। তবে যে এই বেসিকগুলো পারলে তারপর করতে পারবেন আর কি। যেমন অ্যাডোব কোম্পানি আর একটা সফটওয়্যার আছে অ্যাডোব অ্যানিমেট সিসি, এটা দ্বারা আপনি কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তবে সবচেয়ে সবার আগে যেটা জরুরি বা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এটাই হলো আসলে গ্রাফিক্স জগতের মানে প্রধান অংশ বলা যায় এটাকে। এটাই হলো বেসিক অপশন সবচেয়ে। এবং আপনি যখন ওই যে আপনার ইফেক্টে যাবেন টুলগুলো প্রায় সেম, কাজ ডিফারেন্ট কিন্তু টুলগুলো দেখবেন যে একই টাইপের। ওদের ইন্টারফেসটা আপনার আফটার ইফেক্টে যেমন রাখছে ফটোশপও তেমন, ইলাস্ট্রেটরও তেমন, আপনার অ্যাডোব এক্সডিতে একটু ডিফারেন্ট শুধু, ইনডিজাইনও তেমন, একই রকমের এদের ইন্টারফেসটা। তো আপনারা ওই দিকেও খুব সহজে মুভ করতে পারবেন। তবে ওই যে যেটাতেই যান সবার আগে দরকার হলো আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুইটা ভালোভাবে জানা। আচ্ছা, তাহলে আমি আপনাদের একটা লোগো দেখাই এখন। লোগো দেখতে পারতেছেন? হ্যাঁ, আপনারা কি দেখতে পারতেছেন আমার স্ক্রিনটা লোগো একটা? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন কি লেখা আছে লোগোটাতে। দ্য মুন গার্ল। আচ্ছা দেখেন, তাহলে লোগোটার যা নাম শেপ দ্বারা সেই জিনিসগুলোই বোঝানো হয়েছে না ওইখানে। জি ভাই কিন্তু সে গার্লের পিকচারটা কই? দেখেন কল্পনা করে এখানে পাবেন তো, এই পিকচারের মধ্যে দেয়া আছে দেখেন। ওই যে এটা আবার একটা মেয়ের ঠোঁট। মানে একটা মেয়ের শেপ দেখা যাচ্ছে। একটা মেয়ের শেপ, ওই যে লিপস্টিক দেয়া, এখানে আবার ব্যান্ড পরা দেখেন। হ্যাঁ হ্যাঁ, বাটারফ্লাই ব্যান্ড। হ্যাঁ, ও আচ্ছা জি ভাই। ঠিক না? চাঁদ দেখা যাইতেছে, হ্যাঁ মুন দেখা যাচ্ছে, আবার একটা মেয়ের শেপও আছে, ঠিক না? হ্যাঁ ভাই। মুনটা ভাই স্পষ্ট, বাট মেয়ের শেপটা সেরকম স্পষ্ট না, মানে অনেক ডিপলি ভাবতে হবে মেয়ের শেপটা কল্পনা করার জন্য। ওই যে এটা হলো চুল, এই যে এই অংশটা ওই যে চুলের অংশ, এইভাবে যে চুল রাখে এটা ওই যে চুল, কালো অংশগুলো চুল। এটা কি তৈরি করা সম্ভব আপনাদের পক্ষে? কেউ একজন সাহস করে বলেন যে আমি পারবো। জি স্যার পারবো না কেন? একটু খারাপ হবে নাইলে একটু নরমাল হবে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন যে কিভাবে তৈরি করতে হবে। তার প্রথমে একটা রেক্টেঙ্গুলার নেব, নিয়ে রেক্টেঙ্গুলারের উপরে দুইটা পয়েন্ট সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে, তারপরে এরকম কার্ভ করে দেব। কার্ভ করে দেওয়ার পর রেক্টেঙ্গুলার নিচে এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট নেব,
নিয়ে এটা উপরের দিকে উঠায় এই যে নিচের যে দুইটা কার্ভ হইছে এটা করবে। হুম। অথবা এটা আমি পাথ ফাইন্ডার টুল দিয়েও করতে পারি। আমি একটা হচ্ছে আপনি পেন টুল দিয়ে এরকম আর্ট করে আমি পাথ ফাইন্ড করে আমি নিচের অংশ বাদ দিয়ে দেবো। আর এই যে চারটা এটাও পাথ ফাইন্ডার টুল। এরপরে ওই যে সরি চারটা হচ্ছে ই দিয়ে মানে পেন টুল। উপরে ওই যে ক্লিপ দিছে চুলের উপর ওটাও পেন টুল। আবার আচ্ছা। ক্লিপ আর ওই যে চাপ ওই দুইটাই হবে ওই যে পেন টুল দিয়ে করতেছি। আচ্ছা, তারপর আর কেউ বলেন যে কিভাবে তৈরি করা পসিবল সহজে এটা? এর চেয়ে সহজভাবে তৈরি করতে পারবেন আপনি, এরকম একজন বলেন। এখানে যা শেপগুলো কল্পনা করেন যে এখানে কি কি শেপ ব্যবহার করা হয়েছে, তারপরে সহজ হবে। আচ্ছা, তাইলে আমি দেখাই আপনাদের একটু ওইটা। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। কন্ট্রোল 2 দ্বারা লক করলাম এটা। আচ্ছা, এটা দেখেন এখন পুরোটা আমার এটা একটা শেপ রেক্ট্যাঙ্গুলার, তারপর দুইটা কর্নার কার্ভ করা হয়েছে। এই জন্য দেখেন পুরোটা একটা বক্স আকারে ছিল এইটুকু, এই দুইটা কর্নার কার্ভ করার কারণে এই দিকটা রাউন্ড হয়ে গেছে। তারপর একটা চাঁদ, চারটা আমি তৈরি করতে পারি দুইটা ইলিশ টুল দ্বারা তৈরি করতে পারি। উপরে একটা ইলিশ টুল নিলাম, এখানে একটা ইলিশ টুল দিয়ে -1 করে চারটা তৈরি করতে পারলাম। তারপর এইখানের যে অংশটুকু, এটাকে বলা হয় নেগেটিভ স্পেস। এই অংশটুকু দেখেন, এটাও একটা শেপ আসলে, এইটুকু ঠিক না? এইটুকু একটা শেপ, তবে এই শেপটা ছিল এটার সাথেই। তারপরে যে এটা রাউন্ড করা হয়েছে দেখেন, এই পর্যন্ত ঠিক আছে, আর এই দিকটা রাউন্ড করা হয়েছে। তো আমি যদি পেন টুল দিয়ে এটা করতে চাইতাম, এইভাবে আমি না দেখে করি, দেখেন পেন টুল দিয়ে এইভাবে করতে চাইলে পরের অংশটাতে আমার এইভাবে মিশবে না, কারণ আমি বুঝতে পারবো না যে মিশতেছে কি না। দেখেন পারফেক্ট হইতো না পরের অংশতে আমার। এটা এই অংশটুকু আর এই অংশটুকু মিশতো না। মিশার কারণ হলো এটা জাস্ট একটা শেপ, সেই জন্য সমানভাবে মিশছে। আর লোগো তৈরি করার ক্ষেত্রে আমার পেন টুলটা একটু কম ইউজ করতে হবে, সবচেয়ে বেশি ইউজ করতে হবে শেপ টুল। শেপ দিয়ে আমি কিভাবে এটা তৈরি করতে পারি সেটা। কিভাবে কোন শেপ দ্বারা এটা তৈরি করতে পারি সেটা আমার কল্পনা করতে হবে। দেখেন, তো ওই যে প্রথম আমি একটা শেপ নিলাম, শেপ এটা ব্ল্যাক কালার। তারপর এই দুইটা কর্নার রাউন্ড করা, এটা আর এটা ঠিক না? তো আমি দুইটা কর্নার সিলেক্ট করে রাউন্ড করে দিলাম, আমার এই শেপ প্রথম শেপটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে এই রাউন্ডের শেপটা, তো এটা হলো আমার এই সেন্টার পয়েন্ট থেকে আমি ড্র করি এটা। এই স্পেসটা আমার তৈরি হয়ে গেলে, তো পুরোটা সিলেক্ট করে আমি অ্যালাইন করে সেন্টার করি, পারফেক্ট সেন্টারে থাকুক। তারপর পুরোটা ধরে আমি একটা শেপে নিয়ে আসি, -1 ক্লিক করি, এই অংশটুকু মাইনাস হয়ে গেছে দেখেন। আমি ব্ল্যাক অন শেনে করি, দেখেন এটা একটা শেপ। তারপর আমি এইখানে একটা শেপ ড্র করলাম হোয়াইট কালার দিয়ে, এটার দুইটা সিলেক্ট করে আমি অ্যালাইন করলাম। তারপর -1 ক্লিক করলাম,
এখন এই যে এইখান থেকে কর্নারগুলো আমার কার্ভ হয়ে গেলেই সেম এটার মতো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই কর্নারটা সিলেক্ট করে একদম ফুল কার্ভ করলাম, এই কর্নারটা সিলেক্ট করে ফুল কার্ভ করলাম। তো দেখেন তাহলে এই অংশটুকু আমার তৈরি করে। তারপর চাঁদ তৈরি করার জন্য একদম প্রথম ক্লাসে সম্ভবত ভাই। দেখানো হয়েছে। জি বলেন। ভাই কার্ভ করাটা আবার একটু দেখান তো ভাই। ওই যে একটা জাস্ট রাউন্ড শেপ, এটা তো করতে পারবেন না? এটা করতে পারবেন? এটা হ্যাঁ জাস্ট হ্যাঁ এটা পারবো ভাই। আচ্ছা, তারপর আর একটা শেপ তৈরি করবেন এই সাইজের, করে এটাকে সেন্টার পয়েন্টে রাখবেন। এটা আমি ডিলিট করে দিই, এটাকে আমি সেন্টার পয়েন্টে রাখলাম। সেন্টার করার জন্য অ্যালাইনে এসে সেন্টার, তারপর পুরোটা ধরে আমি মাইনাস ফ্রন্ট করলে এইটুকু মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা ফ্রন্টে আছে এই অংশটুকু মাইনাস হয়ে যাবে নিচের অবজেক্টের। তো পুরোটা সিলেক্ট করলাম, করে মাইনাস ফ্রন্ট, তো নিচের অবজেক্টে এইটুকু মাইনাস হয়ে গেছে। এখন যেহেতু মাইনাস হয়ে গেছে তাই এইখানে আমি এটা কার্ভ করার জন্য অপশন পাবো। তো এটা ধরে জাস্ট পুরোটা দিলে আমার পুরোটাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা কর্নার সিলেক্ট করব, করে এই কর্নারটা কার্ভ করি, একটা কর্নার সিলেক্ট করে এটা কার্ভ করলাম। এটি ছিল কার্ভ করার অপশন। এখন চাঁদের অপশনটা একদম প্রথম দেখেছিলাম, তারপর দেখেন এতদিনে হয়তো ভুলে গেছেন, এটা একটা ইলিপস তৈরি করলাম, এটার আর একটা ইলিপস তৈরি করলাম, এটা আমি মাইনাস ফ্রন্ট করি, চাঁদ তৈরি হয়ে গেল আমার। এটাকে হোয়াইট কালার করি, তারপর আমি অ্যালাইন করব এগুলো। তারপর যে ঠোঁটটার দিকে আমরা দেখি যে একটা ইলিপস টুলের দুইটা কর্নারকে কনভার্ট করা হয়েছে, আর মিডিল থেকে একটু টেনে নিচে নামানো হয়েছে। এইরকম একটা ইলিপস টুল, এটার এই কর্নার ধরে কনভার্ট করা হয়েছে, এই কর্নার ধরেও কনভার্টে ডাবল ক্লিক করলে কনভার্ট হবে। তারপর এটা ধরে আমি নিয়ে আসলাম। এখন এটা একটু নিচে নামবে, দুইটাই মাপ মতো নামাতে চাইলে আমি ডাউনের একুতে ক্লিক করি, 1 2 3 4 5, ঠিক এখান থেকেও আমি 5 বার নিই। এরকম। তারপর ওই যে মধ্যে থেকে একটু রাউন্ড আসছে, সেই ক্ষেত্রে আমার এটা সিলেক্ট করলে অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে একটা, আর দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে আমি নিচের অংশটা টানতে পারবো। তারপর মিডলে আর একটা ইলিপ টুল দেওয়া আছে, ওটা ধরে আমি সেন্টারে রাখি। আচ্ছা, তারপর এই ভ্যান তৈরি করতে হবে। ভ্যানটা দেখি যে এটা একটা ইলিপ টুল পাতার মতো তৈরি করা, এটাও একটা ইলিপ টুল, এইটা আর এটা সেম, এটা একটা এইটুকু একটা ইলিপ টুল, এইটুকু একটা ইলিপ টুল, এদিকে কার্ভ করা আছে, এই জন্য দুইটা ইলিপ টুল। আচ্ছা, সেক্ষেত্রে আমি সিলেক্ট করে
পাথফাইন্ডার অপশনে ইন্টারসেক্টে ক্লিক করলাম, করে জাস্ট কর্নারটা কার্ভ করে দিলাম। এই কর্নারটা একটু কার্ভ করি হালকা। আচ্ছা, তারপরে শিফট ধরে আমি রোটেট করি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার একটা কপি করে এটাও রোটেট করি। এরকম হইল, এরকম শেপ বিল্ডার টুলে এসে এটা মাইনাস করে দিই, অল্টার ধরে পুরোটাকে একটা শেপে নিয়ে আসি। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ঘোরাই, রোটেট করে ফেলে। দুইটা তৈরি করলাম, করার পর আমার ওইখানে যে অপশনটা সেটা তৈরি করার জন্য শিফট ধরে আর একটা কপি করলাম, করে দুইটা এক করলাম, এটা ছোট করে দিই। আর এইখানে স্টার তৈরি করা আছে। এই ছিল ওই লোগোটা তৈরির প্রসেস। দেখছেন জাস্ট শেপ দ্বারা তৈরি করছি, আর এই জন্য রেশিওটা ঠিক আছে এটার। আমি পেন টুল নিলে সব দিক থেকে রেশিওটা ঠিক থাকতো না। তো এইভাবে শেপ
একসাথে করে কিভাবে ডিজাইন তৈরি করা যায় সেটা আমি শিখতে পারলেই আমি খুব ভালো লোগো ডিজাইন করতে পারবো। জাস্ট শেপের কাজগুলো বুঝতে পারলে আমার। মাও ভাই, জি বলেন। আমার ওই যে ইলাস্ট্রেটর একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে ওই ক্রিয়েট নিউতে নতুন ফাইল ক্রিয়েট হচ্ছে না। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা স্যার এটা একটু সেভ করে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, আমরা একটু দেখতে চাই, মানে ব্যাকের একটা কাজ দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি তো।